ফিঙ্গারপ্রিন্ট রিপোর্টে কার নাম এলো? বনলতা কি ধরা পড়ে গেল, নাকি লাজু নিজেকে দোষী প্রমাণ করল? দেখুন আজকের টানটান পর্ব। বনলতার কুকীর্তির সামনে আসতেই বাড়ি থেকে বের করে দিল অনুভব। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় গয়নাগুলো আসলে চুরি করেছে কে, এটা তো জেনে গেছে লাজু। লাজু থানায় গিয়ে অফিসারের কাছ থেকে বনলতার নামটা শুনে এসেছে, কিন্তু লাজু কোনোভাবেই চায় না যে বনলতার শাস্তি হোক। একবার যদি জানতে পেরে যায় চ্যাটার্জি বাড়ির লোকজন যে এই চুরির পিছনে রয়েছে বনলতা, তাহলে বনলতার সাথে আর অনুবের সংসারটাও টিকবে না। এই সব কিছুই বুঝতে পেরে গিয়েছিল লাজু। অন্যদিকে থাম্মি ভাবে কোথা থেকে যে কি হয়ে গেল, সব কিছু কেমন একটা থচনচ হয়ে গেল। আমার গয়নাগুলো আর মনে হয় ফেরত পাওয়া যাবে না। তার মধ্যেই বনলতা সবার জন্য চা করে নিয়ে আসে। বনলতা সবার সামনে অ্যাক্টিভ থাকার চেষ্টা করে, যেন তার কিছুই হয়নি। কিন্তু এই সব কিছুর পিছনে যে আসলে বনলতা আছে, সেটা তো জেনে গিয়েছে লাজু। অন্যদিকে বনলতা ভাবে, আচ্ছা অফিসার এখনো পর্যন্ত ফিঙ্গারপ্রিন্টের রিপোর্ট দিল না কেন? অন্যদিকে থাম্মি চা জলখাবার কিছুই খেতে চায় না। তখন স্ত্রী বলে, এরকম করে থাকলে কি করে হবে মা? আপনি একটু খাওয়া দাওয়া করুন। অফিসার তো দায়িত্ব নিয়েছে, বলল তো ঠিক খুঁজে এনে দেবে আপনার গয়না। এর মধ্যেই স্ত্রী তখন বলে, অফিসার তো আমাদেরকে জানালো না ফিঙ্গারপ্রিন্টে কার কার ফিঙ্গারপ্রিন্ট পেয়েছে, তারপর গয়নাগুলোর কি খবর? এর মাঝখানে চলে এসেছে লাজু। লাজু তখন বলে, আসার সময় আমি থানা থেকে ঘুরে এসেছি, আমি জানতে পেরে গেছি ফিঙ্গারপ্রিন্টে কার কার হাতের ছাপ এসেছে। তখনই লাজুর কথা শুনে বনলতা ভয় পেয়ে যায়। আর এরপর লাজু বলে, আমার কিন্তু কোনো হাতের ছাপই পায়নি পুলিশ। তোমরা তো এই গরিব মেয়েটাকে সন্দেহ করেছিলে, সেজন্যই কথাটা বললাম। স্ত্রী তখন বলে, হ্যাঁ বলেছি, সন্দেহ করাটা কোনো অন্যায় ব্যাপার নয়, আর করতেই পারি আমি তোমাকে সন্দেহ করেছি। হয়েছে নাও, তুমি তো আবার নিজেকে নির্দোষ প্রমাণিত করেই দিলে, কিন্তু মাঝখান থেকে গয়নাগুলো কোথায় গেল, এটাই হয়ে গেল একটা প্রশ্ন। লাজু বলে, আমরা গরিব হতে পারি, কিন্তু আমরা চোর নই। আর আমাকে তো তুমি সন্দেহ করেছিলে বনলতা দিদি, কিন্তু দুঃখের বিষয়ে চোরটা কিন্তু আমি নই। বনলতা ভাবে, লাজু আমার সাথে এইভাবে কথা বলছো কেন? তাহলে কি অফিসার ওকে বলে দিয়েছে আমার হাতের ছাপ এসেছে? বলে দিলেই বাকি। আমি তো আগেই ক্লিয়ার করে দিয়েছিলাম, থাম্মির গয়না তো আমরা ধরি, তো আমার হাতের ছাপ সেইভাবে আসতেই পারে। তার মানে এটা কোনোভাবে প্রমাণিত হয় না যে আমি আলটিমেটলি চুরিটা করেছি। এরপরে অনুভব ভাবে, কেন জানি না মনে হচ্ছে লাজু কোনো গল্প দিচ্ছে। লাজু সত্যি কথা বলছে না, তাহলে কাকে আড়াল করছে লাজু? সত্যিটা আমাকে খুঁজে বার করতেই হবে। এর মাঝখানে অফিসারের উপর কথা শোনাতে থাকে স্ত্রী, আর বলে, অফিসার কেমন লোক, আমাদের বাড়ি থেকে সমস্ত কিছু নিয়ে গেল, আমাদেরকে খবরটা না দিয়ে লাজুকে খবরটা দিল। এই ব্যাপারটা তো মোটেই ঠিক না। এরপর অনুভব নিজেই থানায় চলে যায় আর বলে, অফিসার আপনি আমাদের বাড়ি থেকে ফিঙ্গারপ্রিন্ট কালেক্ট করলেন, কিন্তু রিপোর্ট দিয়ে আসলেন না, ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারলাম না। এরপর অফিসার বলে, আপনাদের বাড়িতে ওই যে মেয়েটি থাকে, কি যেন নাম, লাজবন্তী, ও আপনাদেরকে কিছু বলেনি? তখন অনুভব বলে, ও কিছু বলুক বা না বলুক, আমি আপনার কাছ থেকে জানতে এসেছি। আমি ওর কথা শুনেছি, কিন্তু আমার মনে হলো ও কাউকে একটা আড়াল করতে চাইছে, সত্যি কথাটা ও বলছে না। এরপর অফিসার বলে, এখন আমি কি করি? মেয়েটা তো বলেছিল সত্যি কথা বলতে না। অফিসার তখন ইনিয়ে বিনিয়ে কথা বলতে থাকে, যাতে অনুভবও ধরতে না পারে। আর সেটা অনুভবও অবশ্য বুঝে যায় যে অফিসার ঠিক উত্তর তাকে দিচ্ছে না, কিন্তু কেন দিচ্ছে না সেই প্রশ্নের উত্তরটাই পাচ্ছে না। অনুভব ভাবে, বুঝে গেছি এই সব কিছুর পেছনে কে আছে। বনলতা। বনলতা ছাড়া এই কাজ কেউ করতেই পারে না। কিন্তু প্রশ্নটা হলো, ও থাম্মির থেকে এত বড় গয়না চুরি করল, তারপরও বেমালম চেপে গেল। ব্যাপারটা আমার সুবিধার লাগছে না। আমাকে লাজুর কাছ থেকে রিপোর্টটা জোগাড় করতে হবে। লাজুর কাছে রিপোর্টটা আছে, অফিসার অনুভবকে বলে দিয়েছিল। এরপরে অফিসারের কথা শুনেও লাজুর কথা শুনেও বুঝতে পারে বনলতাকে আগাল করা হচ্ছে। বনলতা বাড়িতে ঢুকতে গেলে অনুভব বলে, তোমার জুড়ি জুড়ি ফাঁস হয়ে গেছে, তুমি আর কোনোভাবে এই বাড়িতে থাকতে পারবে না। থাম্মির গয়না চুরি করেছ, আবার বড় বড় কথা বলছো। তখন বনলতা হাত জোর করে সবার কাছে ক্ষমা চায় আর বলে, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আর কোনো ভুল আমি করব না, প্লিজ তোমরা আমাকে ক্ষমা করে দাও। স্ত্রী তখন বলে, ক্ষমা? তোমাকে আমরা কখনো ক্ষমা করব না, বেরিয়ে যাও এই বাড়ি থেকে, এক্ষুনি বেরিয়ে যাও। অনুভবও তাড়িয়ে দিতে চায়, কিন্তু বনলতা সবার হাতে পায়ে পড়তে থাকে, কিন্তু এরকম কিছুই হয় না। এটা ছিল জাস্ট একটা বনলতার স্বপ্ন। বনলতা স্বপ্নের মধ্যেও দেখে যে তাকে সবাই বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে, সবাই জেনে গেছে আসল চোরটিকে। এর মাঝখানেই ঘুম থেকে উঠে পড়েছে।
বনলতা দেখে যে অনুভব নিজের জায়গায় ঘুমিয়ে নেই। বুঝতে পারে যে লাজুর কাছেই গেছে, আর ভাবে আজকে সবাইকে এটা ফাঁস করে দেব। এরপর অনুভব বলে, সত্যিটা আমাকে বলো, তুমি কাকে আড়াল করতে চাইছো, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। লাজু তখন বলে, আমি কাউকেই আড়াল করতে চাইছি না, আমি কেনই বা আড়াল করতে চাইব, আমার কি লাভ তাতে? অনুভব বলে, তাহলে রিপোর্টটা দাও, ফিঙ্গারপ্রিন্টের রিপোর্টটা আমাকে দিয়ে দাও লাজু, আমি দেখতে চাই। এরপর লাজুর ব্যাগ ধরে টানাটানি শুরু করে দেয় অনুভব, কিন্তু লাজু কোনোভাবেই দেখাতে চায় না। ওপর থেকে বনলতা দেখতে পায় লাজু আর অনুভবের কাণ্ড কারখানা, ভিডিও করবে বলে ঠিক করে। ঠিক সেই মুহূর্তেই লাজু বলে, দেখো, আসল অপরাধী কে সেটা আমি বলতে পারবো না, আর বনলতা দিদি আমাকে সন্দেহ করছিল, সেজন্যে আমি বনলতা দিদির কাছে এটা প্রমাণ করে দিয়েছি যে আমি এসব অন্তত চুরি টুরি করিনি। বনলতা ভাবে, তাহলে কি লাজু আমাকে আড়াল করতে চাইছে? লাজু কি সবটা জানে? এর মাঝখানেই ফোন করেছে ময়ূক আর বলে, বনলতা, তোমার কাছে কিন্তু আজকের দিনটাই শুধু সময় আছে, কালকে কিন্তু আমার 15 লাখ টাকা চাই। তখন বনলতা বলে, আমি তোমাকে 5 লাখ টাকা দিতে পারি বড়জোর, আর 10 লাখ টাকা দিতে পারবো না। ময়ূক বলে, তোমার সাহস দেখছি বেড়ে গেছে, তুমি জানো আমি কি করতে পারি, আর তুমি আমাকে বলছো 5 লাখ টাকা দেবে? আমি চেয়েছি 15 লাখ, তুমি আমাকে টাকাটা দিয়ে দাও, না হলে কিন্তু আমি কতটা ডেঞ্জারাস হয়ে যেতে পারি তুমি জানো না। বনলতা বলে, তোমার যদি মনে হয় যে আমি মিথ্যে কথা বলছি, আমি সত্যিই বলছি না আমার কাছে টাকা আছে তবুও দিচ্ছি না, তাহলে ভুল করছো, কারণ এই বাড়িতে অলরেডি পুলিশ এসেছে, কেসের তদন্ত শুরু হয়ে গেছে, সবাই আমাকে চোর ভাবছে, আমি আর কিচ্ছু অন্যায় করতে পারবো না, তাতে যদি তোমার সবকিছু বলে দিতে হয় তুমি বলে দাও। এই বলেই ফোনটা কেটে দেয় বনলতা। ময়ূব ভাবে, তাহলে কি সত্যি সত্যি বনলতা ধরা পড়ে গেছে? এদিকে অফিসারের কাছ থেকে জেনে যায় আসল অপরাধী বনলতা চ্যাটার্জি, তার হাতের ছাপই বেশি পাওয়া গেছে, আর ওটাই ছিল সন্দেহজনক। সবটা জানার পর লাজুর কাছে যায় অনুভব আর বলে, লাজু, তুমি এত বোকা কেন? যে তোমাকে ফাঁসাতে চাইল, যে তোমাকে অপমান করলো, তাকে তুমি না ধরিয়ে দিয়ে তার অপরাধটা বেমালম চেপে গেলে। অনুভব নিজেই বনলতার কুকীর্তি ফাঁস করবে বলে ঠিক করে, কিন্তু লাজু তখন বলে, তুমি যদি বনলতা দিদির কুকীর্তি ফাঁস করে দাও, তাহলে লাজুকে তুমি আর কখনোই দেখতে পাবে না। এটা শোনার পর অনুভব পুরোপুরি চমকে যায়, আর সব কথা বেমালম চেপে যায়। অনুভবের পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। লাজুর চোখের দিকে তাকিয়ে সে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। লাজুর দুচোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে, কিন্তু সেই চোখে এক অদ্ভুত জেদ। অনুভব ফিসফিস করে বলল, কেন লাজু? যে মেয়েটা তোমাকে চোর অপবাদ দিল, যে তোমাকে এই বাড়িতে এক মুহূর্ত শান্তিতে থাকতে দেয়নি, তার জন্য তুমি নিজের জীবন দিয়ে বাজি ধরছ? ও অপরাধী, ওর শাস্তি হওয়া উচিত। লাজু আঁচলে চোখ মুছে ধরা গলায় বলল, শাস্তি হলে তো শুধু বনলতা দিদির হবে না অনুভব বাবু, শাস্তি হবে এই চ্যাটার্জি পরিবারের সম্মানের। ঠাম্মি যদি জানতে পারে তার নিজের নাতবউ তার গয়না চুরি করেছে, তিনি কি সইতে পারবেন? আর আপনার বাবা মা সমাজে মুখ দেখাবেন কি করে? আমি চাই না আমার জন্য এই বাড়ির হাসি খুশি মুখগুলো বিষাদে ভরে যাক। বনলতা দিদি ভুল করেছে ঠিকই, কিন্তু ওনাকে একটা সুযোগ দেওয়া উচিত। অনুভব রাগে ফুঁসতে ফুঁসতে ড্রয়িং রুমে চলে এলো। সেখানে বনলতা তখনও অস্থিরভাবে পায়চারি করছে আর মনে মনে ময়ূকের হুমকির কথা ভাবছে। অনুভবকে দেখে সে চমকে উঠল। অনুভব তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলল, খুব তো ছটফাট করছো বনলতা, ময়ূকের ফোন এসেছিল বুঝি? 15 লাখ টাকার জোগাড় হলো? বনলতা পাথরের মতো জমে গেল, তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। কাঁপা গলায় বলল, তুমি এসব কি বলছো? ময়ূককে? আমি চিনি না কাউকে। নাটক বন্ধ করো, গর্জে উঠল অনুভব। থানা থেকে আমি সব রিপোর্ট নিয়ে এসেছি। ফিঙ্গারপ্রিন্ট কার মিলেছে, কার সাথে তোমার যোগাযোগ আছে, সব আমার নখদর্পণে। পুলিশ তোমাকে অ্যারেস্ট করতে আসত, কিন্তু শুধুমাত্র একজনের জন্য আজ তুমি বেঁচে গেলে। ঠিক সেই সময় লাজু সেখানে এসে দাঁড়ায়। লাজু দেখল লাজুর হাতে সেই ফরেন্সিক রিপোর্টটা। বনলতা বুঝতে পারল তার আর পালানোর পথ নেই। সে ধপ করে সোফায় বসে পড়ল। ডুকরে কেঁদে উঠে বলল, আমি নিরুপায় ছিলাম অনুভব, ময়ূক আমাকে ব্ল্যাকমেইল করছিল। আমার অতীতের কিছু ভুল ও ফাঁস করে দেওয়ার ভয় দেখাচ্ছিল। আমি বাধ্য হয়ে ঠাম্মির গয়না সরিয়েছিলাম। ঠাম্মি এবং বাড়ির বাকিরা ততক্ষণে হট্টগোল শুনে সেখানে চলে এসেছেন। ঠাম্মি অবাক হয়ে বললেন, এসব কি শুনছি অনুভব? বনলতা গয়না চুরি করেছে?
অনুভব বনলতাকে টেনে পুলিশের হাতে তুলে দিতে যাচ্ছিল, কিন্তু লাজু মাঝখানে এসে দাঁড়াল। সে অনুভবের হাত চেপে ধরে ইশারায় বারণ করল। লাজু সবার সামনে মিথ্যে বলে বসল। না ঠাম্মি, অনুভববাবু ভুল বুঝছেন। আসলে গয়নাগুলো চুরি হয়নি। বনলতা দিদি ওগুলো পরিষ্কার করতে দিয়েছিলেন, কিন্তু ভয়ে কাউকে বলতে পারেননি। আর ময়ূক লোকটা একটা মিথ্যেবাদী প্রতারক, ও দিদিকে ভয় দেখাচ্ছিল। বাড়ির সবাই লাজুর কথা বিশ্বাস করলেও অনুভবের চোখে জল এসে গেল। সে বুঝতে পারল লাজু কতটা মহান। নিজের সম্মান বিসর্জন দিয়ে সে বনলতার সংসার বাঁচাতে চাইছে। অনুভব বনলতার দিকে তাকিয়ে বলল, লাজুর জন্য আজ তুমি বেঁচে গেলে বনলতা, কিন্তু মনে রেখো, আজকের পর থেকে এই বাড়িতে তোমার কোনো অধিকার নেই। তুমি থাকবে শুধু একজন অপরাধী হিসেবে, যার বিচার সময় করবে। বনলতা লাজুর পায়ের কাছে গিয়ে বসে পড়ল। যে মেয়েটাকে সে ঘৃণা করত, আজ সেই তাকে নতুন জীবন দিল। বনলতা ফুপিয়ে কেঁদে বলল, লাজু, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার যোগ্য নই। গল্পের মোড় ঘুরে গেল এক নতুন দিকে। অনুভব সিদ্ধান্ত নিল সে বনলতাকে ডিভোর্স দেবে না ঠিকই, কিন্তু লাজুর এই ঋণ সে কোনো দিন শোধ করতে পারবে না। অন্যদিকে ময়ূক যখন দেখল তার পরিকল্পনা ভেস্তে গেছে, সে শেষ চাল চালার জন্য চ্যাটার্জি বাড়ির গেটে এসে দাঁড়াল। কিন্তু এবার অনুভব আর একা নয়, তার পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে আছে লাজু। প্রতিটা আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আপনাদের একটি লাইক আর সাবস্ক্রিপশন আমাদের নতুন নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়। সাথে থাকুন, দেখতে থাকুন।